পৃথিবীতে আমেরিকা আর বাংলাদেশ বাদে আরো যেসব দেশ আছে, গত ৪ জুলাই আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবসটি আসলে কিভাবে পালিত হয়েছে সেসব দেশে বলুন তো, বলতে পারেন? আমি চেষ্টা করেছি বিভিন্ন দেশে আমেরিকার দূতাবাসের ওয়েবসাইট ঘেঁটে দেখার, এবং যেটা বুঝতে পারলাম, প্রতিটি দেশেই হয় মার্কিন দূতাবাসের নিজস্ব কার্যালয়ের হলে কিংবা কোনো ৫ তারকা হোটেলে কিংবা শহরের বড় কোনো ভেন্যুতে এই দিবসটি পালিত হয়েছে। সরকারি বেসরকারি সহ যেসব দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ এতে অংশ নিয়েছেন, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, খানাপিনা হয়েছে। বাংলাদেশ ব্যতিক্রম। বাংলাদেশে এবারই প্রথম জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সরকার বেসরকার সহ আমেরিকার দৃষ্টিতে যারা বিশিষ্টজন তাদেরকে নিয়ে ৪ জুলাই উদযাপিত হয়েছে দেশের বিভাগীয় শহর রাজশাহীতেও। আর পেছনে যাওয়ার দরকার নেই আমাদের খুব বেশি। বিগত ১৭ বছরও কিন্তু বাংলাদেশে এই দিবস মার্কিন দূতাবাস উদযাপন করেছে। সরকারের মন্ত্রীরা, এমপিরা, এমনকি স্পিকার পর্যন্ত যোগ দিয়েছেন। কিন্তু এভাবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মার্কিন জাতীয় দিবস উদযাপন, আপনার কি মনে হয় কেন এটা হলো? বাংলাদেশ সরকার এটা কেন উদযাপন করলো? চীন থেকে ঘুরে আসার পর চীনের জাতীয় দিবস কি এভাবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হতে পারবে? আসলে বাংলাদেশে মার্কিন উপস্থিতির নগ্ন প্রদর্শনীর উদ্দেশ্য ছাড়া আর কোনো কারণ কি থাকতে পারে জাতীয় সংসদে এই মার্কিন দিবস উদযাপনের? আসুন একটু খুঁজে দেখার চেষ্টা করা যাক। জাতীয় সংসদ কোনো কমিউনিটি সেন্টার নয়, কোনো ৫ তারকা হোটেলের বলরুমও নয়, কোনো দূতাবাসের ভাড়া করা অনুষ্ঠান কেন্দ্রও নয়। এটি একটি রাষ্ট্রের সার্বভৌমত্বের সর্বোচ্চ প্রতীক। স্বাধীন রাষ্ট্রের নাগরিকরা এই ভবনের দিকে তাকিয়ে ভাবে হয়তো যেখানেই তাদের রাজনৈতিক নিয়তি নির্ধারিত হয়। আর সেই সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে একটি সাম্রাজ্যবাদী রাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি পালন করা হলো এমন ভাবে যেন বাংলাদেশ আর স্বাধীন কোনো রাষ্ট্র নয়, যেন এটি ওয়াশিংটনের কোনো নতুন প্রশাসনিক অঞ্চল, যেখানে স্থানীয় রাজনৈতিক কর্মচারীরা বা স্থানীয় সরকারের কর্মচারীরা আমেরিকান প্রভুদের সামনে হাজিরা দিচ্ছে হাত জোড় করে। অনেকেই হয়তো বলবেন, এতে সমস্যাটা কি? এটা তো কূটনৈতিক সৌজন্যতা। আপনাদের কাছে নিশ্চয়ই তাই হতে পারে। সৌজন্যই যদি হবে, তবে দূতাবাস ছিল না, হোটেল রুম ছিল না, কনভেনশন সেন্টার ছিল না, চীন মৈত্রী কমপ্লেক্স ছিল না, ঢাকা স্টেডিয়াম ছিল না, শেরেবাংলানগর স্টেডিয়াম ছিল না। বিষয়টি এত সরলভাবে ভাবলে তো চলবে না। এটি জায়গা বাছাইয়ের প্রশ্ন নয়, এটি একটি স্পষ্ট বার্তা, মানে বাছাইয়ের প্রশ্নে। যুক্তরাষ্ট্র বার্তা দিতে চেয়েছে যে বাংলাদেশ এখন তাদের ভূ রাজনৈতিক প্রভাব ক্ষেত্রের ভেতরে ঢুকে গেছে, আর অবৈধ ইউনূস সরকারের বর্ধিত তারেক রহমানের সরকার সেই বার্তার বা সেই মেসেজটার মঞ্চসজ্জাকারী। এই অবৈধ ইউনূস সরকারের বর্ধিত সরকার মানে রাজনৈতিক মেরুদণ্ডহীনতা কোন পর্যায়ে নিয়ে গেছে, এই দুই সরকার মিলে তার এক নগ্ন এবং বিভৎস উদাহরণ আমরা দেখতে পেলাম আসলে জাতীয় সংসদের এই দক্ষিণ প্লাজায়। একদিকে আমরা মধ্যপ্রাচ্যের মজলুম মানুষের পক্ষের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদের স্পিকারকে পাঠাচ্ছি, অথচ ঠিক একই সময়ে সেই সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস মহা সমারোহে পালন করছি আমাদের জাতীয় সংসদ প্রাঙ্গণে। বিশ্বে এ ধরনের স্ববিরোধিতা, নির্লজ্জ রাজনৈতিক মেরুদণ্ডহীনতার নজির দ্বিতীয়টি আছে কিনা আমার জানা নেই। আপনাদের জানা থাকলে কমেন্টে লিখবেন। অধ্যাপক আনু মোহাম্মদ তার ফেসবুকে লিখেছেন, জাতীয় সংসদ প্রাঙ্গণ কি মার্কিন দূতাবাসের জায়গা? তাদের দূতাবাস নামক দুর্গে কি জায়গা কম পড়েছে? বর্তমান বিশ্বের সবচাইতে বড় সন্ত্রাসী রাষ্ট্র, সবচাইতে বড় মানবাধিকার লঙ্ঘনকারী, বিশ্বের দেশে দেশে গণহত্যার কারিগর যুক্তরাষ্ট্র এক ভয়াবহ চুক্তি নামের আদেশপত্র বাংলাদেশের ঘাড়ে চাপানোর পর তারা এখন তাদের উৎসব উদযাপন করছে বাংলাদেশের জাতীয় সংসদ প্রাঙ্গণে। আমার কথা নয়, আনু মোহাম্মদের কথা।
আরো করুণ বিষয় হলো, এই সংসদই মাত্র কিছুদিন আগে মার্কিন মদতপুষ্ট তথাকথিত জুলাই সন্ত্রাসীদের আক্রমণের শিকার হয়েছিল। সেই সংসদে ঢুকে যে অশ্লীলতা, যে বর্বরতা, যে রাষ্ট্রবিরোধী উল্লাস দেখানো হয়েছিল, সেটি কোনো স্বতঃস্ফূর্ত নাগরিক ক্ষোভ ছিল না। সেটি ছিল রাষ্ট্রের প্রতীকের উপর পরিকল্পিত হামলা, মুক্তিযুদ্ধের বাংলাদেশকে অপমান করার হামলা। আজ সেই একই সংসদের দক্ষিণ প্লাজায় মার্কিন জাতীয় দিবস পালিত হলো। এটা কাকতালীয়? একদম নয়। আগে প্রতীক ভাঙো, তারপর সেই প্রতীককে প্রভুর পতাকা ওড়াও। এটাই তো রেজিম চেঞ্জের রাজনীতির চিরাচরিত কৌশল। আরবেও দেখেছেন, মানে অন্যান্য দেশেও দেখেছেন, সিরিয়ায় দেখছেন, লিবিয়ায় দেখছেন, ইরাকে তো দেখেই ফেলেছেন। আমরা ভুলে যাচ্ছি যে 1971 সালে এই যুক্তরাষ্ট্রই বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আর সে কারণে জামায়াত ইসলামীর আমির জামায়াত বলেছেন যে আমেরিকা তার বাংলাদেশের সবচাইতে পরীক্ষিত বন্ধু বটে। যখন পাকিস্তানি সেনাবাহিনী বাঙালির উপর গণহত্যা চালাচ্ছিল, তখন তারা সপ্তম নৌবহর পাঠিয়েছিল আর জামায়াত ইসলামী বাঙালি নিধন করছিল। মুক্তিযুদ্ধের বিজয় ঠেকানোর চেষ্টা করেছিল আমেরিকা এবং জামায়াত ইসলামী। ইউএসএস এন্টারপ্রাইজ নিয়ে বঙ্গোপসাগরের দিকে ধেয়ে আসা সেই নৌবহর ছিল বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে আমেরিকার হুমকির জীবন্ত দলিল। আর আজ সেই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস বাংলাদেশের জাতীয় সংসদ প্রাঙ্গণে উদযাপিত হচ্ছে। এর চেয়ে বড় ঐতিহাসিক ব্যঙ্গ আর কি হতে পারে বলেন? আর বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের দিকে আমরা যদি তাকাই, কি দেখি যে ট্রাম্প প্রশাসনের মনোনীত এই কূটনীতিক, অস্ত্র নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক আন্ডার সেক্রেটারির অভিজ্ঞতা নিয়ে ঢাকায় এসেছেন। এই পটভূমি জানলেই বোঝা যায় যে তার সফরগুলো নিছক মানবিক সংযোগ নয়। তিনি বাংলাদেশ চষে বেড়াচ্ছেন। তিনি রাজশাহীতে গিয়ে আমের হাটে ছবি তুলছেন, চট্টগ্রামে যাওয়ার পথে প্রকাশ্য রাস্তায় দোকানে বসে মালাই চা খাচ্ছেন, নৌবাহিনীর ঘাঁটি ইশাখাতে গিয়ে যুদ্ধজাহাজের সামনে ফটো সেশন করছেন, রিকশায় উঠছেন, মসজিদে যাচ্ছেন, জাদুঘরে যাচ্ছেন। প্রশ্ন হলো, তিনি কূটনীতিক নাকি গণসংযোগ মন্ত্রী? তিনি রাষ্ট্রদূত নাকি পরাশক্তির নিযুক্ত ভাইসরয়? এই অতিরিক্ত জনসংযোগ নিরীহ নয়, এটি সফট পাওয়ার বা নরম ক্ষমতার প্রদর্শন। এটি রাজনৈতিক মনস্তত্ত্ব দখলের প্রক্রিয়া। সাধারণ মানুষকে দেখানো হচ্ছে যে আমেরিকা খুব কাছে, আমেরিকা খুব আপন, আমেরিকা চা খায়, আম খায়, রিকশায় ওঠে। অথচ বাস্তবে আমেরিকা কি করে? দরকার হলে নির্বাচিত রাষ্ট্রপ্রধানকে তুলে নিয়ে যায়, দরকার হলে অন্য দেশের আকাশে বোমা ফেলে, নিষেধাজ্ঞা দিয়ে অর্থনীতি পঙ্গু করে, ইরানে সামরিক হামলা চালিয়ে শিশু, কিশোর এবং সাধারণ মানুষ হত্যা করে, ভেনেজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্টকে তার স্ত্রী সহ জোরপূর্বক তুলে নিয়ে যায়। আর সেই আমেরিকাকেই বাংলাদেশের সংসদে এনে স্বাধীনতার মহিমা শেখানো হচ্ছে বা শোনানো হচ্ছে। বিগত 1 বছরে দেখা যাচ্ছে বাংলাদেশে মার্কিন সামরিক তৎপরতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সিলেটের জালালাবাদ সেনানিবাসে টাইগার লাইটনিং 2025, চট্টগ্রামের জহুরুল হক বিমান ঘাঁটিতে অপারেশন প্যাসিফিক এঞ্জেল, নৌবাহিনীর সঙ্গে টাইগার শার্ক মহড়া। একের পর এক এই সামরিক মহড়া কেবল প্রতিরক্ষা সহযোগিতার নাম হতে পারে না। দুই দেশের সামরিক সক্ষমতায় যেখানে আকাশ পাতাল পার্থক্য, সেখানে এই ঘন ঘন মহড়ার আসল উদ্দেশ্যটা কি বলেন তো? ওয়াকিবহাল মহলের মতে এর আড়ালে চলছে বেস ক্যাম্প তৈরির প্রস্তুতি। সেন্ট মার্টিন বা কক্সবাজারে মার্কিন সামরিক উপস্থিতি পাকাপোক্ত করার পরিকল্পনা। রাখাইনে মানবিক করিডোরের বিষয়টি এই প্রেক্ষাপটেই বুঝতে হবে আমাদের। মানবিক সহায়তার ভাষায় মোড়ানো এই প্রস্তাব আসলে কক্সবাজার বা সেন্ট মার্টিনে সামরিক উপস্থিতির দরজা খোলার কৌশল। অবৈধ ইউনূস সরকার এবং তার পররাষ্ট্র উপদেষ্টা রজার খলিল ওরফে খলিলুর রহমান সেই গোপন পরিকল্পনা সেনাবাহিনীর বিরোধিতার কারণে ভেস্তে গেছিল ঠিকই, কিন্তু পরিকল্পনা থেমে নেই। এখন সামরিক মহড়ার আড়ালে সেই একই কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। বাংলাদেশ তাহলে কি? এটি কি একটি স্বাধীন রাষ্ট্র নাকি মার্কিন সাম্রাজ্যবাদের হাইব্রিড উপনিবেশ? উপনিবেশ মানেই প্রত্যক্ষ ভূখণ্ড দখল নয়,
আধুনিক উপনিবেশ কাজ করে অর্থনৈতিক ঋণ, বৈদেশিক বিনিয়োগ, সামরিক নির্ভরতা, সাংস্কৃতিক আধিপত্য, তথ্যযুদ্ধ, এনজিও নেটওয়ার্ক এবং দালাল শ্রেণীর রাজনীতির মাধ্যমে। আমরা হঠাৎ একজন বড় দালাল দেখলাম জোনায়েদ সাকিকে এই অনুষ্ঠানে হাজির হয়ে দাঁড়িয়ে আছেন। এতদিন তিনি মার্কিন সাম্রাজ্যবাদ, তেল গ্যাস ইজারা কত কিছু নিয়ে কথা বলেছেন। এখানে এখনো পর্যন্ত বিদেশি সৈন্য এসে পতাকা নামায়নি, কিন্তু স্থানীয় মুখ দিয়ে বিদেশি নির্দেশ বাস্তবায়িত হচ্ছে। স্থানীয় সরকার থাকে, বিদেশি নীতি থাকে, স্থানীয় সেনাবাহিনী থাকে, বিদেশি প্রশিক্ষণ থাকে, স্থানীয় মিডিয়া থাকে, বিদেশি ন্যারেটিভ থাকে। আর তারপর আমরা হয়তো একদিন দেখতে পাই যে জাতীয় সংসদও আর নিজের থাকে না। অবৈধ ইউনূস সরকার এবং তারেক রহমানের সরকার, এই ইউনূস সরকারের বর্ধিত রাজনৈতিক সংস্করণ, এই দুই শক্তির মধ্যে ভিন্নতা যতই আপনি দেখানোর চেষ্টা করেন, রাষ্ট্রের সার্বভৌমত্ব বিক্রির জায়গায় তাদের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। 2024 তথাকথিত জুলাই বিপ্লব ছিল সেই রেজিম চেঞ্জ প্রকল্পের বাস্তবায়ন, যেখানে শেখ হাসিনাকে সরিয়ে জনগণের হাতে ক্ষমতা যায়নি, ক্ষমতা গেছে বিদেশি সমর্থিত এক অনির্বাচিত কাঠামোর হাতে। জুলাই সন্ত্রাসীরা রাষ্ট্রের প্রতীকগুলো ভেঙে দিয়েছে, আর এখন সেই ভাঙা প্রতীকে বিদেশি প্রভুর উৎসব বসেছে। আজ যারা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় গিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে দাস সুলভ ভঙ্গিতে হাত মিলিয়ে হাসি মুখে পোজ দিয়েছেন, তারা ভবিষ্যতের ইতিহাসে কি নামে পরিচিত হবেন বলে আপনার বিশ্বাস? স্বাধীন রাষ্ট্রের রাজনীতিবিদ, নাকি কলোনিয়াল দরবারের স্থানীয় দোভাষী বা ইন্টারপ্রেটার? জনগণ নয়, সংবিধান নয়, মুক্তিযুদ্ধ নয়, নির্বাচন নয়, মার্কিন অনুমোদনেই যে তাদের ক্ষমতার আসল উৎস, তারা সেটি প্রমাণ করে দিয়েছেন এই 250তম স্বাধীনতা দিবস উদযাপন করে। বাংলাদেশ এখন আমেরিকার নয়া কলোনি। সামরিক ঘাঁটি দিয়ে মাপবেন না, কিন্তু দেখবেন এখনো সামরিক ঘাঁটি হয়নি, হইতে কতক্ষণ। কিন্তু অর্থনীতি, রাজনীতি, সামরিক সহযোগিতা, মিডিয়া, এনজিও, জনমত, নীতি নির্ধারণ, রাষ্ট্রীয় প্রতীক সব মিলিয়ে দেখলে বুঝতে পারবেন যে আমরা এখন নয়া কলোনিতে পরিণত হয়েছি। বাংলাদেশকে হাইব্রিড উপনিবেশে পরিণত করার প্রকল্প প্রায় শেষ হয়ে গেছে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মার্কিন স্বাধীনতা দিবস উদযাপন সেই প্রকল্পের প্রকাশ্য প্রদর্শনী, শক্তি প্রদর্শন, মালিকানা প্রদর্শন। এটি ছিল বাংলাদেশের রাজনৈতিক শ্রেণীকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দেখানোর আয়োজন। দেখো কারা এখন এই দেশের উপর ছায়া ফেলে আছে। একটি জাতি যদি নিজের সংসদ রক্ষা করতে না পারে, নিজের ইতিহাস স্মরণ করতে না পারে, নিজের মুক্তিযুদ্ধের শত্রুকে চিনতে না পারে, নিজের রাষ্ট্রীয় প্রতীককে সম্মান করতে না পারে, তবে তাকে আর বন্দুক দিয়ে দখল করতে হয় না। আসলে সে নিজেই নিজের দরজা খুলে দেয়। বাংলাদেশ আজ সেই দরজার সামনে দাঁড়িয়ে আছে। এক পাশে মুক্তিযুদ্ধের আত্মমর্যাদা, অন্য পাশে মার্কিন করদ রাজ্যের চকচকে আমন্ত্রণপত্র। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, কারণ দাসত্ব সবসময় শৃঙ্খল পড়ে আসে না। অনেক সময় তা আসে উৎসবের আলোয়, করতালির শব্দে এবং কূটনৈতিক হাসির আড়ালে, আম খেতে খেতে, মালাই চা খেতে খেতে। কেমন লাগছে এই আমেরিকান উপনিবেশে বসবাস করতে? ভালো লাগছে নিশ্চয়ই। ভালো থাকবেন সবাই।